জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন ঘিরে আপনাদের সাথে আছি আমি জানসিন জুথিকা। ঈদের তৃতীয় দিন আড়তগুলোতে চলছে চামড়া কেনাবেচা ও সংরক্ষণ প্রক্রিয়া। এ নিয়ে আলোচনাতে লালবাগের পোস্তা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, কাঁচা চামড়ার দাম কি আজ আরো কমেছে কিনা এবং চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে কি বলছেন আড়তদাররা? জুথিকা, ঈদের তৃতীয় দিন রাজধানী সহ আশপাশের এলাকায় যে সমস্ত পশু কোরবানি হয়েছে সেগুলোর চামড়া কিন্তু এই পোস্তার আড়তগুলোতে এসেছে। আমরা দিনভর কিন্তু সেই চিত্র দেখতে পেয়েছি এবং যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে এবং মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু চামড়া নিয়ে এসেছেন এবং বিক্রি করেছেন। আপনি প্রথমেই দরের কথা বলছিলেন, আজকে দর কিন্তু গতকাল যে দরে বিক্রি হয়েছে আজকে কিন্তু তার কাছাকাছি দরেই বিক্রি হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি, সরকার নির্ধারিত যে একটি মূল্য ছিল সেই মূল্যটি যে নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই মূল্যে কিন্তু বিক্রি হয়নি। সেই মূল্যে বিক্রি হলে প্রতিটি চামড়া 800 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখতে পেয়েছি যে প্রতিটি চামড়া 200, 300 এবং 400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবং এখনকার পরিস্থিতি যদি বলি, এখন যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের আনাগোনা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তারা কিন্তু দিন থাকতে থাকতেই বা বিকেলের মধ্যেই তাদের চামড়াগুলো আড়তে পৌঁছে দিয়েছেন। এখনও দুই একজন যারা চামড়া নিয়ে ঘুরছেন তাদের চামড়া কিন্তু কেউ কিনছে না। আমরা দেখতে পেয়েছি এখানে আসার পরে যে কয়েকজন চামড়া নিয়ে আড়তে জিজ্ঞেস করছেন যে চামড়ার প্রয়োজন কিনা, কিন্তু আড়ত থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আড়তদাররা সেই যুক্তি হিসাবে যেটি বলছে যে ওই চামড়ার মান খারাপ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ল্যাম্পি ডিজিজ, এই কারণগুলো বলছেন। এছাড়া যদি বলি যে এই পোস্তা এলাকার যে সড়কটি রয়েছে সড়কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পরিত্যক্ত চামড়া পড়ে থাকতে দেখেছি। তবে চামড়ার দর কিন্তু এই বছর পুরো নিম্নমুখী ছিল এবং গতকাল এবং এর আগের দিন ঈদের দিনও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পেয়েছি যে চামড়া কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দাম নিয়ে অনেকটা হতাশ। এবং আপনি জানেন যে প্রতি বছরই মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু চামড়াগুলো সংরক্ষণ করে এর লাভ দিয়ে কিন্তু বছরের একটি অংশের ব্যয় নির্বাহ করে এবং সেই জায়গায় কিন্তু তাদের চোখে মুখে আমরা হতাশা দেখতে পেয়েছি। এবং গতকাল বাণিজ্যমন্ত্রী এই পোস্তার আড়তগুলো পরিদর্শনে এসে কিন্তু তারা এই চামড়া খাতটিকে নিয়ে একটি বৃহৎ পরিকল্পনার কথা বলেছেন। এবং তিনি কিন্তু যেটা বলেছেন যে চামড়ার যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেই চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই মূল্যে বিক্রি হতে দেখিনি। এবং কারণ হিসাবে আড়তদাররা যেমনটা বলছেন যে তাদের লবণের দাম বৃদ্ধি এবং আপনার শ্রমিক খরচ, এই বিষয়গুলোর কারণে কিন্তু তারা আসলে প্রত্যাশিত দামে চামড়া কিনতে পারছেন না। এবং তারা আরেকটা যেটা বলছেন যে ট্যানারি থেকে তারা পর্যাপ্ত অর্থ ছাড় পাননি এবং ট্যানারিগুলো চামড়া নেয়ার যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা দেয়নি। তো সব মিলিয়ে কিন্তু এই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা দাবি করছেন। তবে অভিযোগ রয়েছে যে এর পেছনে একটি সিন্ডিকেট জড়িত, যে সিন্ডিকেটটি আসলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। তো সবশেষ যদি আমি বলি যে সার্বিক পরিস্থিতি চামড়ার বাজার এবার পড়তির দিকে এবং মৌসুমী ব্যবসায়ী বা মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যাশিত দাম পায়নি, এই বিষয়টি বলা যায়। তো এই ছিল পোস্টার আড়তগুলো থেকে আমার কাছে সবশেষ। জুথিকা, কাঁচা চামড়ার বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রাজীব হোসেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি। ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের 16টি স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জিয়াউর রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের যে রাজনীতি শুরু করেছিলেন বর্তমান সরকারের হাত ধরেই তার বাস্তবায়ন হবে। এ সময় দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে প্রত্যেকের নিজ জায়গা থেকে কাজ করার আহ্বানও জানান তিনি। এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত একটি বাণিজ্যিক বেকারির সন্ধান পাওয়া গেছে। শনিবার 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেই এই অনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন নোংরা পরিবেশে বেকারি চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর পেছনে থাকা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 3 জুন পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রমনা থানায় দায়ের করা মামলায় দুর্ঘটনার দিন হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুলনার সোনাডাঙ্গায় একটি বাড়ি থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে ব্রিফ করছে পুলিশ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করতেছে হয়তো আমরা ধারণা করতেছে এগুলোর কি কোথা থেকে কি হয়েছে বা কারা মারছে, এটা আমরা আসলে মূল রহস্য উদ্ঘাটন করলে আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানা দিয়ে পারবো। বাচ্চাদের মায়ের নাম দর্শক আপনারা শুনছিলেন যে পক্ষ থেকে উচ্চকর 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 তোরে ডাকি। আপনারা আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। আমরা এই এলাকায় এসে আমরা যে খবরটি পেয়েছি, এখানে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। বেবি নামে 65 বছর বয়সী এক মহিলা এবং তার 2 নাতি, একটা ছেলে এবং আরেকটি মেয়ে, 2 জনকে পাওয়া গেছে। এবং এটি পুলিশ খবর পেয়ে বিকালবেলা তাদেরকে এসে এখানে আসে এবং পরবর্তীতে ঘরে তালাবদ্ধ থাকার কারণে তারা এখানে এসে তালা ভেঙে এখানে প্রবেশ করে এবং সেই লাশগুলো নিয়ে তারা কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা দুটো মারা গেছে, তাদের মা এবং তাদের বাবা মাসুম এবং মা মেরি বেগম এখানে দেখতে পাচ্ছেন। তারা একেবারে শোকে বিহ্বল হয়ে পড়েছেন এবং তারা তাদের সন্তানের হত্যাকাণ্ডের যে ঘটনায় তারা বিচার চাচ্ছেন। এবং যে পাশে যে তালাবদ্ধ এই যে বদ্ধ দরজা ঘর, এই ঘরেই তাদের লাশগুলো রয়েছে। সিআইডির যে টিম রয়েছে সেই টিম তারা এখানে কাজ করছে এবং পুলিশ কাজ করছে। এবং এই জায়গাটি ছোট হওয়ার কারণে আসলে এখানে কাজ করা একেবারে দূর হয়ে পড়েছে। এই জন্যে মানুষের চাপ, উৎসুক মানুষের ভিড় এখানে, তারপরেও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে ক্রাইম সিন। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এখানকার মানুষের সাথে কথা বলে যে এখানে যে বাচ্চা দুটো মারা গেছে, তাদের সৎ বাবা এখানে পাশে একটা রুমে থাকতো এবং সে কিন্তু ঘটনার পরই কিন্তু পালিয়ে গেছে। এবং গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে কোনো একটি সময় এই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে। সব মিলিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে এই বিষয়গুলো আরও বেশি সামনে আসবে এবং পরিষ্কার হবে বলে তারা ধারণা করছেন। এই ছিল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে সর্বশেষ। খুলনার একটি বাড়ি থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। 2024 সালের পর প্রথমবার দলের সাথে সফর করতে যাচ্ছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পারিবারিক কারণে নিজে থেকে দল থেকে নাম প্রত্যাহার করেছেন রাকিব হোসেন। তার জায়গায় ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন মঞ্জুরুল মানিক, সজীব ওমর ও মিরাজুল ইসলাম। দলে রাখা হয়নি মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া, আবাহনীর ফরওয়ার্ড ইব্রাহিম ও পিডব্লিউডির ফরওয়ার্ড মিনহাজুল স্বাধীনকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।